আচ্ছা, ওকে। তো এইটুকু সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একবারে লাস্টের যে বিষয়গুলো সেগুলো এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই অধ্যায়ের লাস্টে কি কি আছে? লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধনের পরে আমরা আরেকটা টার্ম এখানে আনতেছিলাম। সবাই এই জিনিসটা একটু খেয়াল করব। আমরা এই যে সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এইগুলো যে ব্যবহার করি, এইগুলা কোথায় কোথায় ব্যবহার করি, এগুলো থেকে কিন্তু খুব বেশি পরিমাণে এমসিকিউ আসে। তো এইখানে শুধুমাত্র আমি কিন্তু তোমাদের পুরাতন বইতে যেগুলো উল্লেখ করেছে সেটাকে আমি শর্টে এইখানে দেখাইছি। তবে এটা ছাড়াও আমাদের কিন্তু আরও অনেক বিষয় কিন্তু জানতে হবে। এখন কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয় না এই জিনিসগুলো কিন্তু তুমি হচ্ছে নিজে যদি বোঝো তাইলেই কিন্তু এটা বুঝতে পারবো যে এখানে কি ব্যবহার করা হতে পারে। তো আমি একটু জাস্ট এই জিনিসটা বোঝাচ্ছি। স্যার, হ্যাঁ, বলো। স্যার এখানে যে সমতল দর্পণের উদাহরণে লেখা আছে সরল পেরিস্কোপ, এটা কি ভাইয়া? আচ্ছা, সরল পেরিস্কোপ। তো আমি তোমাদের গতদিন আলোচনায় কিন্তু একটা টপিকস বাদ রেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। এই যে এইখান থেকে আমরা একটা অংশ বাদ রাখছিলাম। তো এখানে আমাদের তিনটা জিনিস বাদ আছে। একটা হচ্ছে এই যে সমতল দর্পণে যে কয়েকটা ঘটনা, এর মধ্যে তিনটা ঘটনা আছে। এই তিনটা ঘটনা আমরা এখনো দেখাইনি। তো এইটা হচ্ছে সেই সরল পেরিস্কোপ। তো সরল পেরিস্কোপে আমরা আসবো। তো আমি তারপরে জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো, সরল পেরিস্কোপের ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এই যে এরকম টাইপের একটা শেপের একটা জিনিস বানায় নিলা এবং এর এইদিকে একটা এখানে একটা আয়না ব্যবহার করলা, মানে দর্পণ ব্যবহার করলা, আর এখানেও একটা ব্যবহার করলা। শর্ত হচ্ছে এইগুলোকে রাখতে হবে 45 ডিগ্রি কোণে। যদি তুমি 45 ডিগ্রি কোণে রাখো তাহলে আলোটা কি হবে, আলোটা এদিক দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এই আলোটা এই বরাবর চলে আসবে, এই বরাবর এসে এই দর্পণের উপর এসে পড়বে। তখন আবার এই দর্পণ থেকে তুমি হচ্ছে তোমার এই চোখে এসে পড়বে, তখন তুমি বস্তুটা দেখতে পাবো। তাহলে দেখো, ওই তুমি এইখানে তাকাচ্ছ কিন্তু এই উপরের এই কোন একটা বস্তু দেখতে পাচ্ছ। এখন মনে করো যে খেলা হচ্ছে, এখন একজন হচ্ছে মনে করো লোকজন অনেক ভিড় আছে, এখন মনে করো যে সে খেলা দেখতে পাচ্ছে না। তো সে কি করতে পারে, সে হচ্ছে এরকম একটা যন্ত্র তৈরি করে নিতে পারে। সেই যন্ত্রে সে এইখানে তাকাবে, বাট উপরের এই যে এর মাধ্যমে বাইরের যে দৃশ্যগুলো সেইগুলো দেখতে পাবে। তার মানে সে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য এটা ব্যবহার করতে পারে। তো এই যে প্রথম অপশনে আমরা সেই কথাটাই উল্লেখ করেছে, ভিড় এড়িয়ে খেলা দেখা। এটা হচ্ছে আমরা এই সরল পেরিস্কোপ ব্যবহার করে থাকি। তারপরে আমরা এখানে আমরা হচ্ছে যে শত্রুর যে গতিবিধি, সেই গতিবিধি আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এবং লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ, ডুবোজাহাজ। তোমরা হয়তো সাবমেরিনের নাম শুনেছো। এই সাবমেরিনকে আমরা ডুবোজাহাজ বলে থাকি, অর্থাৎ পানির নিচ দিয়ে চলাচল করে। এখন এই যে ডুবোজাহাজ, এই ডুবোজাহাজেও কিন্তু এই ধরনের পেরিস্কোপ ব্যবহার করা হয়। ডুবোজাহাজটা কেমন হয়, মনে করো এটা হচ্ছে
তুমি যদি পানির হচ্ছে উপর স্তর চিন্তা করো, তাহলে এর মধ্য দিয়ে এরকম ভাবে মনে করো যে যাই, এরকম টাইপের একটা অংশ। তো এখন এখানে যে ব্যাপারটা ঘটে, এখানে সেই পেরিস্কোপটা লাগানো থাকে এরকম টাইপের। ফলে যে ব্যাপারটা ঘটে, পানির নিচ দিয়ে যায় কিন্তু উপরের দৃশ্যগুলো পর্যবেক্ষণ করতে করতে যায়, যাতে এখানে দেখা যায় একটা জাহাজ আছে, এখন এই হঠাৎ করে এখানে এসে উঠে পড়লো, তাইলে তো সমস্যা হয়ে যাবে না? দুইটা একটার একটার সাথে কি হতে পারে, সংঘর্ষ হয়ে যেতে পারে। ওইখানে নৌকাও থাকতে পারে, অন্য জিনিসও থাকতে পারে। তার মানে উপরে আমাদের যে জিনিসগুলো চলাচল করে সেইগুলো দেখা যাচ্ছে পর্যবেক্ষণ করে তারপরে এর গতিবিধি কিন্তু সে সেই অনুসারে যেতে পারবে। এই জন্য আসলে এই ডুবোজাহাজে এই জিনিসটা ব্যবহার করা হয়। তো ডুবোজাহাজকে আমরা কিন্তু ইংরেজিতে বলে থাকি সাবমেরিন। তো তোমাদের যাদের হচ্ছে জানার আগ্রহ থাকে, মানে ম্যাক্সিমাম দেশেরই কিন্তু সাবমেরিন থাকে, বাংলাদেশেরও সাবমেরিন কিন্তু আছে, মেবি 2 থেকে 3টা মনে হয় আছে। তো তোমরা একটু সার্চ দিয়ে দেখতে পারো যে সাবমেরিন আসলে কি জিনিস, কেমনে চলাচল করে। এটা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা হচ্ছে আমাদের সরল পেরিস্কোপের যে ব্যবহার সেটা। আচ্ছা, তো আমরা আগের জায়গায় চলে যাই। আমরা আগে হচ্ছে ছিলাম এখানে। ভাইয়া, বলো। যারা রিকোয়েস্ট পাঠাইছে এত পরে? ঘুমাচ্ছিল। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা খেয়াল করো। তো আমরা এই যে যে সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এগুলো কোথায় কোথায় ব্যবহার করি? তো আমাদের একটু আগেই কিন্তু বলেছি, সমতল দর্পণ হচ্ছে আমরা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করি। কেন বাসাবাড়িতে ব্যবহার করি, এর পেছনের কারণটা খেয়াল করবা। আমরা বলছিলাম যে সমতল দর্পণের সামনে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, তাইলে কিন্তু ওর ভেতরে সমান সমান বস্তু দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের চেহারা দেখার ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, কারণ আমাদের যেমন চেহারা আছে বা আমরা যতটুকু হাইট আছি ঠিক ততটুকুই দেখা যাচ্ছে। এবং এইখানে আমরা আরেকটা জিনিস, এখানে যে সরল পেরিস্কোপে এটা ব্যবহার করে থাকি। তো সরল পেরিস্কোপে কোথায় ব্যবহার করা হয় এই সমতল দর্পণ? ওই যে বললাম 45 ডিগ্রি কোণে 2টা আয়না রাখা হয়, তো সেই 2টা আয়নাই হচ্ছে আসলে সমতল দর্পণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সমতল দর্পণের ক্ষেত্রে যে 2টা আমরা উদাহরণ বললাম ব্যবহার, আশা করি সবাই বুঝছো। এবার আমরা উত্তল দর্পণে আসি। তো দেখো, আমরা যখন গাড়িতে উঠি, মনে করো যে মাইক্রোর মধ্যে তুমি উঠবা বা প্রাইভেটের মধ্যে যখন উঠবা, তখন কিন্তু তুমি 2 ধরনের মিরর দেখবা। একটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইড মিরর, যেটা গাড়ির হচ্ছে সাইডে থাকে। তো এটাকে আমরা অনেক সময় লুকিং গ্লাসও বলে থাকি। তো লুকিং গ্লাস আর সাইড মিরর একই কথা। আর একটা হচ্ছে যেটাকে রিয়ার ভিউ, আমরা বলে থাকি রিয়ার ভিউ মিরর, যেটা হচ্ছে দেখবা ড্রাইভার বসার উপরের দিকে দেখবা যে একটা মিরর থাকে, মানে ড্রাইভার যেখানে বসে তার পাশে যে সিটটা থাকে, এই 2টা সিটের মাঝামাঝি উপরের দিকে দেখবা একটা মানে দর্পণ লাগানো থাকে। ওই দর্পণটাও কিন্তু আসলে এই উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কিন্তু আমরা গাড়ির 2 জায়গায় ব্যবহার করি, একটা হচ্ছে সাইড মিরর হিসাবে আর একটা হচ্ছে রিয়ার ভিউ মিরর হিসাবে। দুইটাই হচ্ছে আসলে
উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হতে পারে কেন? তো আসলে তোমরা জানো যে উত্তল দর্পণে হচ্ছে লক্ষ্যবস্তু থেকে বিম্বটা ছোট হয়। এখন মনে করো গাড়ির উপরের দিকে, ড্রাইভারের উপরের দিকে যে আয়নাটা লাগানো আছে, ড্রাইভার ওই আয়নার দিকে যখন তাকায় তখন দেখতে পায় ভেতরে টোটাল অবস্থাটা। তো ওইখানে যদি ছোট ছোট করে দেখানো যায় সম্পূর্ণ অংশটা, তাহলে ড্রাইভারের জন্য কিন্তু ভালো। কারণ সে ওই বাস হতে পারে এটা, অথবা প্রাইভেট হতে পারে, এর মধ্যে সকল জিনিসগুলো সে দেখতে পাচ্ছে পেছনের। আবার সাইডে যে মিররটা থাকে সেটা তার আশেপাশে যে গাড়িগুলোর অবস্থান সেটা কিন্তু সে দেখতে পায়, এবং সেটাও ছোট করে দেখানোর দরকার। কেন? কারণ ছোট না হইলে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি, একটা গাড়িতেই দেখাচ্ছে পুরো আয়নাটা দখল করে নিল, ওর আশেপাশে যে গাড়ি আছে সেগুলো কিন্তু তখন বসে যাবে না। তো এই জন্য আসলে এই এই যে যে ঘটনাগুলো বললাম এইগুলোতে আসলে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো আমরা এখানে কি বলেছি, পিছনের যানবাহন পথচারী দেখার জন্য কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, মানে সাইড ভিউ মিরর যেটা, অথবা আমরা বলতে পারি সাইড মিরর। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে মোটর গাড়ির হেডলাইটে এবং রাস্তার যে লাইটগুলো ব্যবহার করা হয় ওখানেও কিন্তু আমরা এই উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। তোমরা যদি ওই ধরনের লাইটগুলোতে দিনের বেলা অথবা অন্য কোনো সময় যদি তোমার নিজের চেহারা দেখতে চাও, দেখবা অনেক ছোট দেখাচ্ছে। তো এটা আসলে উত্তল হওয়ার কারণে এই ব্যাপারটা ঘটে। এবার আসি অবতল দর্পণ। তো অবতল দর্পণে দেখো এখানে আমরা কয়েকটা জিনিসের কথা বলছি। আমরা অনেক সময়, আগের সময় এটা বেশি ব্যবহার করা হতো, এখন কম ব্যবহার করা হয়। অনেক সময় যে ছোটো ছোটো আয়না ব্যবহার করি, আমাদের হচ্ছে রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ওই আয়নাগুলো কিন্তু সাধারণত একটু বড় দেখাতে হবে, কারণ আমি যখন হচ্ছে রূপচর্চা করব তখন কিন্তু আমার মুখের এই অবস্থাটাই দেখানো লাগবে। এটা যত বড় করে দেখায় আমার জন্য তত ভালো। আবার এখানে বলছে দাড়ি কাটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, এটাও ওই সেম কারণ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাক্তাররা নাক কান গলা পর্যবেক্ষণ করার সময়ও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করেন। কেন? কারণ তারা যদি জিনিসটা একটু বড় দেখতে পায় তাহলে আরও ভালোভাবে কিন্তু সেটা পর্যবেক্ষণ করতে পারবে। তারপরে নভোদূরবীক্ষণ যন্ত্রে আমরা ব্যবহার করে থাকি। নভোদূরবীক্ষণ যন্ত্র মানে কি? আমরা এটাকে অনেক সময় টেলিস্কোপ বলে থাকি। তাহলে একটা কিন্তু পেরিস্কোপ আর একটা হচ্ছে টেলিস্কোপ। পেরিস্কোপটা ওই যে আমরা বললাম, একটু আগেই বলেছি, সেটা হচ্ছে আমরা ভিড় এড়িয়ে যদি খেলা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে এই যে এখানে বলা আছে সরল পেরিস্কোপ, এটা সমতল দর্পণ। কিন্তু এইটাকে আমরা বলতেছি নভ দূরবীক্ষণ যন্ত্র, এটাকে টেলিস্কোপ বলা হয়। ওই যে আমরা দেখি না যে অনেক সময় হচ্ছে তোমার এই যে আকাশের ক্ষেত্রে কোনো একটা নক্ষত্র দেখার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে বা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, যেটাকে আমরা টেলিস্কোপ বলে থাকি। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলা হচ্ছে যে আমরা স্টিমারের হচ্ছে সার্চ লাইটের প্রতিফলক হিসাবেও ব্যবহার করে থাকি এটা। অর্থাৎ আমরা স্টিমার যেটা আছে তার হচ্ছে সার্চ লাইট, অর্থাৎ তার মনে করো যে যখন এই যে একটু আগেই তোমাদের হচ্ছে বললাম যে ডুবোজাহাজের কথা বলছিলাম, তো ওই ডুবোজাহাজের ওখানে হচ্ছে তোমার সার্চ লাইট থাকে, এক ধরনের লাইট, ওইখানেও আমরা এই সেম ধরনের ঘটনা ব্যবহার করে থাকি। লাইট বলতে আসলে সবসময় কিন্তু ওখান থেকে যে আলো নিঃসৃত হবে এমন ঘটনা কিন্তু না। তো এখন এই যে যে আমাদের ঘটনাগুলো, এগুলো হচ্ছে পুরাতন বইতে আমাদের উল্লেখ করা আছে।
এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা তোমাদের বাসার কাজ থাকবে। তোমরা এই যে তথ্যটা, এই তথ্যটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমি ভিডিও দিলে ওখান থেকে দেখে নিতে পারবো। এই তথ্যের সাথে তোমাদের নতুন বইয়ে দেখবা লাস্টের দিকে এই সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহার দেওয়া আছে। তো এইগুলো পড়বা এবং এইভাবে করে পয়েন্ট আউট করবা। এই পয়েন্টগুলোর সাথে ওই পয়েন্টগুলো একসাথে অ্যাড করে আরও কিছু পয়েন্ট অ্যাড করা যায় কিনা সেইগুলো অ্যাড করে তারপরে এই খাতার ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। সবাই কি বুঝতে পারলা ঘটনাটা? আমি মাত্রই যে কথাটা বললাম এটা বোঝো নাই কে কে? আমি যে কথাটা বললাম সেটা বোঝো নাই কে কে বলতো? আমি তোমাদের বইটাও দেখাই দিচ্ছি, যদি বইটা লোড নিতে বেশি সময় নেবে। বইটা দেখাই দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। লাস্টের দিকে দেখবা, এই যে আমি কিন্তু অলরেডি আলোচনায় কিন্তু এই জিনিসগুলো বলে ফেলেছি। আজকে আলোচনায় কিন্তু এটাই ছিল, এই যে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কি জিনিস, তারপরে আমরা আয়নার যে ব্যবহার, সাধারণ আয়নার ক্ষেত্রে কেমন ঘটনা ঘটে, উত্তলের ক্ষেত্রে কেমন ঘটনা ঘটে এবং অবতলের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, কোথায় কোথায় ব্যবহার করা হবে, এটা পড়বে এবং সাথে ওই যে ওর সাথে নোট করে ফেলবা। দেখো এই যে এখানে আমি কয়েকটা বলে দিচ্ছি, দেখো এই যে এখানে দেখো বলা আছে গাড়ি ড্রাইভার সামনের যে রিয়ার ভিউ মিরর থাকে, হ্যাঁ এই রিয়ার ভিউ মিরর হচ্ছে আমাদের কি থাকে, এই যে উত্তল আয়না থাকে। তো এরকম তুমি এই তথ্যগুলো ভালো করে ফেলবা। এইখানে ভেতরে দেখো এই যে টেলিস্কোপের কথা বলা হচ্ছে, টেলিস্কোপ মানেই হচ্ছে কি বলতো? টেলিস্কোপের বাংলা শব্দটা কি? হ্যাঁ, নভ দূরবীক্ষণ যন্ত্র। তো এখানে কিন্তু আমি সেটা উল্লেখ করেছি, এই যে এখানে আমাদের নভ দূরবীক্ষণ যন্ত্র। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো তোমাদের বইতে যা দেওয়া আছে সেইগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে সেগুলো পড়বা, পড়ে ওর সাথে কিন্তু মিল করে নোট করে ফেলবা। সবাই কি বুঝতে পেরেছো ঘটনা? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এইখানে কিন্তু আর দুইটা টার্ম বাকি রাখছিলাম, সেই দুইটা নিয়ে একটু কথা বলে দিই। তো এইখানে দেখো সমতল দর্পণে হচ্ছে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো এখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো এইখানে যে তথ্যটা উল্লেখ করা হয়েছে, তথ্যটা জাস্ট একটু মুখস্থ রাখবা। আগের সময়ে এই তথ্য দিয়ে আসলে এই তথ্যটাকে অনেক সময় প্রমাণ করতে বলতো আগের সময়, কিন্তু এখন তো আমাদের সেটা করতে বলবে না, বাট এর মূল বিষয়টা বুঝতে হবে। বলছে কোনো সমতল দর্পণকে যে কোণে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মি তার চেয়ে দ্বিগুণ করে ঘুরে যায়। তার মানে বিষয়টা কি খেয়াল করবা। আমি মনে করো যে এইখান থেকে এরকম একটা রশ্মি নিলাম, এরপরে এইখানে মনে করো যে আমি একটা আপতিত রশ্মি নিলাম এই বরাবর, এবং সেটা এই বরাবর চলে গেল। কেন এই বরাবর যাবে? তোমাদের মনে থাকার কথা, এখান থেকে যদি আমরা একটা কি চিন্তা করি, লম্ব চিন্তা করি,
তাহলে এই কোণটা আর এই কোণটা অলওয়েজ সমান হয়। তো তাহলে আমি যদি এটাকে মনে করে যে আপতন কোণ হিসাবে ধরি, যেহেতু এইখান থেকে আমাদের আলো এসে পড়তেছে, এটা আপতিত রশ্মি আর এটা হচ্ছে অভিলম্ব, এর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আপতন কোণ। এটা আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। আর এই পাশে যে কোণটা আছে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। কিন্তু এখানে আমাদের বলছে যে আমরা যদি সমতল দর্পণকে আমরা যদি একটা নির্দিষ্ট কোণে ঘুরাই দিই, তার মানে আমাদের এই নিচের যে পার্টটা ছিল এটা কিন্তু আমরা এক নির্দিষ্ট কোণে ঘুরাই দিলাম মনে করো, সরি, এখান থেকে আমরা এটাকে ঘুরাই এরকম লিখলাম। তো এখানে যদি ঘুরাই লিখি তার মানে আমি বুঝতেই পারছি এই রশ্মিটাকে এই এতটুকু কোণে ঘোরানো হয়েছে, এটা হচ্ছে আমাদের থিটা হলো। তো সেই ক্ষেত্রে আপতিত রশ্মি তো এটাই ছিল, আপতিত রশ্মি কিন্তু এটা। তখন কিন্তু এই যে প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি কিন্তু এখানে হচ্ছে দিক পরিবর্তন করবে। আর প্রশ্ন হচ্ছে যে ভাই কেন? কারণ জিনিসটা একটু খেয়াল করো, এখানে কিন্তু আগে কিন্তু প্রধান অক্ষ ছিল এটা, এখন যখনই প্রধান অক্ষ এটা হবে তখন কিন্তু এর কোণও বেড়ে যাবে, যে এই কোণের মানটা বেড়ে যাবে, তখন এই কোণের মানটা কী হয়ে যাবে? কমে যাবে। তখন এখানে কিন্তু একটা ইফেক্ট পড়বে, কারণ এই কোণটা আর এই কোণটা সমান হওয়া লাগে। এটা যদি মনে করো যে 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা 30 ডিগ্রি হবে, আবার এইটাও কিন্তু 30 ডিগ্রি হবে। ওকে, তো এখন এখানে যে ব্যাপারটা বলছি, মনে করো জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ করে বোঝাবো কিভাবে। দেখো, এটাকে যদি আমরা এইভাবে বোঝাতে চাই, এটা ছিল এরকম, ওকে, আর একে ঘুরাই আমি এতটুকু কোণে ঘোরালাম, মনে করো থিটা কোণে ঘোরালাম। যে কোণে ঘোরাবো আমার এই প্রতিফলিত রশ্মিটা তার থেকে দ্বিগুণ কোণে ঘুরে যাবে। তার মানে এখানে যদি আমাদের এই যে এখানে যদি থিটা হয়, তাহলে এ যে যত ডিগ্রি কোণে ঘুরে যাবে সেটাকে আমরা 2θ বলবো। তো এখানে জাস্ট একটু মনে রাখবা যে আমার এই বিভেদ যে তলটা বা প্রতিফলক আর কি, এই প্রতিফলকটা যদি থিটা কোণে ঘোরে, তাহলে এই যে আমাদের প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি কিন্তু 2θ কোণে ঘুরে যাবে। তো এখন এই থিটা মানে যদি মনে করো 15 ডিগ্রি হয়, তাহলে এটা 30 ডিগ্রি হবে। কথা কি বুঝছো কিনা? তার মানে আমরা এখানে যে জিনিসটা জাস্ট মনে রাখবো এটা, যে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ, বা যেটা আমরা আয়না বলতেছি, আয়না আমি মনে করো যে প্রথম অবস্থায় এই যে লাল যেটা দেওয়া আছে এই অবস্থায় রাখছিলাম, তারপরে এইটাকে চেঞ্জ করে কি করেছি, এইভাবে করে ফেলেছি। তখন কিন্তু এভাবে থাকতে যে অবস্থা ছিল, এভাবে থাকতে গেলে কিন্তু ওই অবস্থা থাকবে না, এখানে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা কেমন আসবে বলা হচ্ছে, এটাকে যদি আমি থিটা কোণে ঘোরাই, তাহলে আমাদের যে এখানে এই যে প্রতিফলিত রশ্মি, এই যে রশ্মিটা যেটা আছে এটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? দ্বিগুণ কোণে ঘুরে যাবে। মানে হচ্ছে এখানে যদি 15 হয়, এখানে কত হবে? 30 হবে। তো আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় আসে যে সমতল দর্পণ বা আয়নাকে আমরা যদি 30 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে প্রতিফলিত রশ্মি কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? তখন আমরা বলবো দ্বিগুণ, মানে হচ্ছে 30-এর দ্বিগুণ হচ্ছে 60। আবার এমন থাকতে পারে প্রতিফলিত রশ্মি 60 ডিগ্রি কোণে ঘুরে গেছে,
তাহলে দর্পণকে কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে? তাহলে সেই ক্ষেত্রে বলবো হচ্ছে ওর অর্ধেক হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রাথমিক যে ঘটনা সেটা। এখন এইটা যদি তোমাদের হচ্ছে প্রমাণটা আসে না, কারো যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা হচ্ছে পুরাতন বইতে দেখবে দেওয়া আছে, এটা দেখে নিও। বুঝতে না পারলে আমাকে বলবা। এরপরটাই চলে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সমতল দর্পণে নিজের পূর্ণবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি মনে করো যে তোমার সম্পূর্ণ বডিকে দেখতে চাও, তো এই সম্পূর্ণ বডিকে যদি দেখতে চাও তাহলে তোমার যে টোটাল যে হাইট, এই হাইটের ঠিক অর্ধেক হচ্ছে সাইজের মনে করো যে আয়না হওয়া লাগবে। এর থেকে ছোট হইলে তুমি তোমার সম্পূর্ণ বডি দেখতে পাবা না, কিন্তু এর থেকে বড় হইলে তুমি দেখতে পাবা। এই জন্য সাধারণত বাসা বাড়িতে যে হচ্ছে আমরা মানে আয়না সম্মিলিত, যেটাকে আমরা ড্রেসিং টেবিল বলি অনেক সময়, এইটা এইটার আয়নাগুলো দেখবা যে একটু বড় হয়। মানে তোমার দৈর্ঘ্যের হচ্ছে, মানে তোমার হাইট যদি মনে করো সাপোজ 1.5 মিটার হয়, তাহলে তার ঠিক অর্ধেক, অর্ধেকের একটু বেশি মনে করো যে সাধারণত আয়নাগুলো হয়ে থাকে। কথা কি বুঝতে পেরেছো? তো এখন এইটা আমরা আসলে কিভাবে প্রমাণ করতে পারি, এই জিনিসটা কিন্তু অনেকটা ভালো একটা জিনিস আমরা বলতে পারি। তো এখানে কেমন হবে জিনিসটা খেয়াল করবো। তো মনে করো এখানে একটা ব্যক্তি মনে করো যে আছে, আমি আগে সমতল দর্পণটা আঁকাই নি। এটা মনে করো আমাদের একটা সমতল দর্পণ, এরকম আছে। তো এখন এই সমতল দর্পণে আমি যদি এইভাবে বলি, সাপোজ মনে করো এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, তো আমরা জাস্ট অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো এখন ঘটনা হচ্ছে তার পূর্ণ ছবি দেখতে চাই। তো তাহলে দর্পণ কতটুকু হওয়া উচিত বা কতটুকু হবে, সেই জিনিসটা আমি একটু জাস্ট এখানে বলতেছি। আচ্ছা, এখানে এটাকে একটু ছোট করে ফেললেই বুঝতে আমাদের সুবিধা হবে, আঁকাতে গেলে অনেক বড়সড় হবে না। এটাকে আমরা এরকম একটা অবস্থানে রাখলাম। তো এখন দেখো, প্রথমে আসলে আমাদের কি ঘটনা ঘটে, আমি তোমাদের আগেও শিখিয়েছিলাম এই ব্যাপারটা, যে একটা বিস্তৃত বিম্ব থাকলে তার দুইটা পয়েন্ট ধরতে হয়। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। এর মধ্যে এখান থেকে মনে করো যে আলোক রশ্মিটা এর উপর এসে পড়লো, ওকে। তো এখন আমরা জানি যে 90 ডিগ্রি কোণে যদি এসে পড়ে, তাহলে যে পথে এসে পড়ছে ঠিক ওই একই পথে ফিরে আসে, এবং মনে হয় এটা এইখান থেকে আসছে বলে মনে হয়। এইটুকু বুঝছো কিনা? এবং আমরা বলছিলাম এই বিন্দুটার চিত্র আঁকাতে হলে শুধু একটা রশ্মি হলে হবে না, কয়টা রশ্মি হতে হবে মিনিমাম? দুইটা রশ্মি হতে হবে। একটা বিন্দু আঁকাতে হলে কিন্তু মিনিমাম দুইটা রশ্মি নিতে হবে। এখন মনে করো ধরে নিলাম এই যে যে ব্যক্তিটা এখানে আমি রাখছি, এইটা হচ্ছে তার পায়ের, মনে করো যে পা এখানে আছে। এখন এই পা থেকে আলোটা এখানে পড়লো, এখান থেকে আবার ফিরে আসলো। তো এখানে পা থেকে আরেকটা আলো কিন্তু বের হবে, এখান থেকে যাবে এর উপর পড়বে,
পড়ে আমাদের কিন্তু চোখে এসে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে একটু নিচের দিকে আমি বলছি কেন? আচ্ছা, কারো মনে হয় নয়েজ শোনা যাচ্ছে, কোনটা অফ করে রাখো। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমাদের আলোটা এখানে যে পড়লো এরপরে এইখানে চলে আসবে। কারণ অনেকে ভাবতে পারে যে ভাই এইখানে আসবে কেন। তা আমি যদি এটা একটা মানুষ হিসেবে চিন্তা করি, এটাকে আমরা বললাম তার পা, এটাকে আমরা ফুট বলতে পারি, এটাকে আমরা আই বলতে পারি, চোখ আছে এখানে, আর উপরে আমরা এটাকে এইচ বলতে পারি, হেড বলতে পারি। তার মানে এই পাকে দেখতে হলেও তো আলোটা কোথায় যাওয়া লাগবে? চোখে যাওয়া লাগবে। তো এবার যদি আমি কি করি, এখান থেকে যদি আমরা এই চোখ তো সরাসরি দেখবে, চোখ যদি এখান থেকে সরাসরি তাকায় তাহলে সে কিন্তু কি দেখতে পাবে, এইখান থেকে আসছে বলে মনে হবে তার কাছে। আচ্ছা, ব্যাপারটা হইল। এবার যদি আমি এই মাথাটা দেখতে চাই তাহলে কি হবে? সেম ঘটনা, এখান থেকে একটা আলোক রশ্মি সোজাসুজি এসে পড়লো এবং এখান থেকে আমরা এরকম বলতে পারি এখান থেকে আসছে বলে মনে হবে এই জিনিসটা, এবং এটা এই বরাবর গেছে এবং ফিরে আসবে। এখন দেখো আরেকটা রশ্মিও কিন্তু যাবে, তো সেটা কিভাবে যাবে? তো আমরা এরকম যদি চিন্তা করি, যদিও এইখানে আসলে আমরা এইখান থেকে যদি, আচ্ছা সরি, এখান থেকে একটা রশ্মি আর একটা রশ্মি এইখানে ফেললাম এবং এইটা চোখে চলে আসলো, এটাকে যদি বর্ধিত করি তাহলে ওইখান থেকে আসছে বলে মনে হবে এটা। তো এখন বিষয় দেখো, আমি যদি এখান থেকে বলি এই যে এইচের একটা চিত্র আমরা আঁকলাম আর এই পায়ের একটা চিত্র আঁকলাম, তা আমি বলছিলাম একটা বড় যদি বস্তু হয় বা কোনো একটা ব্যক্তি হয় সেই ক্ষেত্রে তার মাথার উপরে একটা পয়েন্ট এবং হচ্ছে একদম পার ওখান থেকে একটা পয়েন্ট, দুইটা পয়েন্টে যদি চিত্র আঁকাতে পারি তাহলে পূর্ণাঙ্গ বডির চিত্রটাই তো হয়ে যাবে। তো এইখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আগে আলো আমাদের চোখে যাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে যেহেতু চোখ হচ্ছে তার মাথার একটু নিচেই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আঁকতে পারি। এবং এই যে যে ব্যক্তিটা চিত্র, এই পাশে কিন্তু হুবহু সেম চিত্র হবে এবং এখানে কিন্তু তাকে দেখা যাবে। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এটুকু বুঝতে অসুবিধা আছে? আমরা যখন তোমাদের নতুন বই থেকে না ভাইয়া। দেখাবো তখন কিন্তু এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। কেন? কারণ নতুন বইতে এগুলোর সুন্দর চিত্র দেওয়া আছে। যেমন আমি যদি তোমাকে এটা দেখাতে চাই, নতুন বইতে এই চিত্রগুলো কিন্তু ক্লিয়ারলি করে দেওয়া আছে। এই যে এখানে দেখো দেওয়া আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 221 পৃষ্ঠা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আগের যে ঘটনাটা আর এই ঘটনার সাথে আমরা তো ক্লিয়ার হতে পারলাম না, তো এখানে আসলে বিষয়টা কি ঘটলো? তো আমি জিনিসটা একটু খেয়াল করি। এখানে দেখো এখানে যে ব্যাপারটা ঘটেছে, এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে
আমাদের এই ব্যক্তিটা কতটুকু ছিল? এতটুকু ছিল। এর দেখার জন্য আসলে আয়না কতটুকু লাগতেছে? এই যে এতটুকু আয়না লাগতেছে, কিন্তু এতটুকু আয়না হলে এই আলোগুলো এই বরাবর যাবে, তাহলে তার কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই টোটাল যে অংশটা, এর অংশের এই এতটুকু অংশ হলেই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা আমি কেমনে বুঝবো যে এটুকু হচ্ছে এই টোটালটার অর্ধেক? জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখো, আমি এই টোটালকে যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এবং এইটা হচ্ছে তার মিডল পয়েন্ট, এবং এটা হচ্ছে তার মিডল পয়েন্ট। এই দুইটা মিডল পয়েন্টটা যোগ করলে এখানে আমাদের একটা উপপাদ্য কিন্তু কাজ করবে। এখানে বলা হয় এর মাঝখানের বিন্দু এবং এর মাঝখানের বিন্দু যদি আমি সংযোগ করি, তাহলে এইটা এবং এইটার মধ্যে একটা সম্পর্ক থাকে। কি সম্পর্ক? এটা যা হবে এটা তার অর্ধেক হবে, অথবা এটা যা হবে এটা তার দ্বিগুণ হবে। তো এইখানেও ব্যাপারটা হচ্ছে কিন্তু সেই সেম। এটা হচ্ছে লক্ষ্যবস্তু দাঁড়াই আছে, তার সেম সেম বিম্ব এখানে তৈরি হয়েছে। এই বিম্বটা দেখতে হলে এখানে কি করা লাগছে? তার অর্ধেক। এখানে কিন্তু তার অর্ধেক হতে হচ্ছে। তার মানে আমরা এখানে কিন্তু বলতে পারি যে আমার এই টোটালটা দেখতে হলে আমার এই অর্ধেক পর্যন্ত আমাদের দর্পণ হলেই কিন্তু আমরা টোটালটা দেখতে পাচ্ছি। এখন আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে, সাধারণত যে মানুষ, তারা সাধারণত কিন্তু 1.5 মিটার হয়। এখন যদি বলে যে একটা ব্যক্তি হচ্ছে 1.5 মিটার হচ্ছে তার উচ্চতা, এখন তোমাকে বললো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এখন এখন তোমাকে বললো যে তাহলে আয়না কতটুকু হওয়া লাগবে, তাহলে একে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা হবে হচ্ছে 0.75। তার মানে আমাদের দর্শকের উচ্চতা যদি 1.5 মিটার হয়, তাহলে দর্পণ অ্যাটলিস্ট, মানে যে কমপক্ষে আসলে অর্ধেক হতে হবে। ওর বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে তুমি পূর্ণাঙ্গ ছবি দেখতে পাবো না। তো এইটা ছিল হচ্ছে আমাদের এইখানকার বিষয় বলি। তো এইখানে আমরা কিন্তু অলরেডি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে ফেললাম। সমতল দর্পণে প্রতিফলনের কয়েকটা ঘটনা, এর মধ্যে আমরা ফার্স্টেই আলোচনা করলাম সমতল দর্পণকে যে কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি তার থেকে দ্বিগুণ কোণে ঘুরে যায়। তারপরে কমপক্ষে কতটুকু আসলে আয়না হতে হবে সেটা আমরা সম্পর্কে জানলাম। সরল পেরিস্কোপ সম্পর্কে একটু আগেই বলেছি। তো এই 3টা জিনিস হচ্ছে আমাদের বাকি ছিল, এবং আমরা সমতল দর্পণের যে ব্যবহার, সে ব্যবহারগুলো দেখেছি। তো ব্যবহার দিয়ে তোমাদের একটা কাজ দিয়ে দিয়েছে অলরেডি, সেই কাজটা তোমরা করে ফেলবা। আর এইখানে তোমাদের এই যে মানুষের যে চিত্রটা, অর্থাৎ কোনো একটা ব্যক্তি থাকলে কেমন চিত্র হবে, এই চিত্রটা তোমরা এঁকে ফেলবা। প্রথম প্রথম আঁকতে যে অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে, তারপরেও ট্রাই করবা। তো এখন তোমাদের কারো যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমাদের নিজেদের যে বই আছে ওই বইটা থেকে তোমরা হেল্প নিতে পারো। তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে এইটা, এটা থেকে হেল্প নিয়ে তোমরা এই কাজটা করতে পারো। তো আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পেরেছো। কারো কোথাও সমস্যা থাকলে এবার বলো। সমস্যা আছে? না ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছো?
আচ্ছা ওকে, তাহলে আমি যে কাজটা দিলাম সেই কাজটা তোমরা গ্রুপে ছবি তুলে দিয়ে দিবা। আর আজকে যে কাজটা ছিল সেটা সবাই মনে হয় জমা দাওনি, তো সেটাও সবাই জমা দিয়ে দিবা। আচ্ছা ওকে, তাহলে আপাতত আমরা যে জিনিসগুলো দেখালাম সেগুলো তোমরা একটু সুন্দর করে দেখে ফেলো। আর যারা এটা মিসিং করেছো তাদের জন্য হচ্ছে এটা আমি দিয়ে দিব, সেটা দেখে নিও। তো এই হচ্ছে ঘটনা, আপাতত আমরা এখানেই সমাপ্ত করতেছি আজকে। ভাইয়া বায়োলজি পড়াটা আচ্ছা বায়োলজি পড়াটা আমি এখানে ধরতে পারছি না সবাইকে, এর পেছনের কারণ হচ্ছে নামগুলো সবাই কিন্তু এখনো ঠিকঠাক করো নাই। কয়েকটা নামে হচ্ছে একটু প্রবলেম আছে। এখন হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেহেতু এটা জিমেইলের উপর নির্ভরশীল, হ্যাঁ, তো তোমরা নিজেদের নামে একটা জিমেইল খুলে ওই জিমেইল দিয়ে হচ্ছে এখানে জয়েন করতে পারো। তো যদি ওই জিমেইল দিয়ে জয়েন করো তাহলে সেই ক্ষেত্রে এইখানে তোমাদের ওই নিজেদের নাম আসবে। অথবা যদি তুমি নাম পরিবর্তন করতে পারো তাহলে সেই অনুসারে তুমি হচ্ছে এখানে জয়েন করতে পারো। কারণ হচ্ছে জিমেইলটা তোমাদের এখন মেবি সব জায়গায় হচ্ছে এটা লাগে, তো সেই ক্ষেত্রে আগে থেকে তুমি খুলে রাখলেও সমস্যা নেই। অনেক জায়গায় হচ্ছে তোমার এই জিমেইলের যে অ্যাকাউন্টের এই হচ্ছে অ্যাড্রেস দেওয়া লাগবে, তো সেই জন্য তুমি খুলে রাখতে পারো। ফলে এখানে জয়েন করলে তোমাদের নামগুলো শো করবে এবং আমরা ওই অনুসারে পড়াটা কিন্তু ধরে ফেলতে পারবো। না হলে দেখা যাচ্ছে যাদের নামগুলো শো করতেছে শুধু, হ্যালো, আচ্ছা ওকে, তো আমি এই পর্যন্তই রাখতেছি। তো হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে হচ্ছে এটা বলে দিও। আমি হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে ওই বায়োলজির যে অংশটুকু পড়া দিয়েছিলাম তারপর থেকে আমি পড়াটা দিয়ে দিব। তো তোমরা চেষ্টা করবো সবাই হচ্ছে এই জিনিসটা একটু কারেকশন করে ফেলা। আমি আপাতত এখানেই সমাপ্ত করতেছি আজকের মতো।